সন্ত্রাস দমনে ব্যক্তি পরিচয় নয়, অপরাধ আমলে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতি ও দুঃশাসনে ছাড় না দেয়ার ঘোষণা। দুর্নীতির জেরে মেগা প্রকল্পে উন্নয়ন সহযোগীদের অনীহা, জানালেন সড়কমন্ত্রী। ক্ষমতার স্বাদ বঞ্চিতরা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ধর্মমন্ত্রী। 24 ঘন্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু, ছড়িয়ে পড়ছে ঢাকার বাইরেও। ঈদে শিশুদের নিয়ে গ্রামে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঈদের আগে লক্কর-ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান, জানালেন ডিএমপি কমিশনার। এআই নজরদারিতে 1 সপ্তাহে 3 শতাধিক ট্রাফিক আইনে মামলা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। সন্ত্রাস দমনে ব্যক্তির পরিচয়ের পরিবর্তে তার অপরাধ দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি ও দুঃশাসনে ছাড় না দেয়ার ঘোষণা দেন তিনি। সকালে তেজগাঁও কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। এ সময় যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। আর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল লজিস্টিক্স। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃঢ়, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে ইনশাআল্লাহ দেশমাতৃকার শান্তি, শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা চলব অবিরাম ও অবিচল। 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর সার্বিক উন্নয়নে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন বাহিনী হিসাবে আরও সুদৃঢ় হবে। পুলিশের চেইন অব কমান্ড না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাদের প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে। কঠোর হস্তে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের দুর্নীতি ও অস্বচ্ছতায় এখন আন্তর্জাতিক অংশীদাররা মেগা প্রকল্পে আগ্রহ হারাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 16টি মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়নি।
পদ্মা সেতুর সমীক্ষা খালেদা জিয়া সরকারের আমলে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে। আমরা একটা মেগা প্রকল্প করতে গিয়ে কোথায় বাধাগ্রস্ত হয়েছি, কিভাবে সেই চ্যালেঞ্জগুলি ফেস করেছি, কি ক্ষতি হয়েছে, কি সম্ভাবনা আছে, সেটা আগামী প্রজন্মের জানারও দরকার আছে। যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি তারাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন হতে দেবেন না উল্লেখ করে প্রয়োজনে দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দেন মন্ত্রী। তরুণ প্রজন্ম বাঁচাতে মাদক সম্রাটদের আইনের আওতায় আনার তাগিদও দেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারে নাই তারা সবাই, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজ করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছে। ঈদুল আজহা ঘিরে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। দুপুরে আগারগাঁওয়ে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার সিন্ডিকেট বন্ধে মনিটরিং জোরদার করবে সরকার। স্বচ্ছ প্রক্রিয়া ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সব ধরনের অনৈতিক হস্তক্ষেপ রোধ করা হবে বলেও জানান মন্ত্রী। MR আসাদের রিপোর্ট। টিসিবির ট্রাক সেল কার্যক্রমের আওতায় স্বল্প মূল্যে প্রায় 14,000 মেট্রিক টন পণ্য পাবে 28,80,000 পরিবার। এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। রাজধানীর আগারগাঁয়ে টিসিবির ট্রাক সেল উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এমন উদ্যোগকে স্বাগত জানান ভোক্তারা। ঈদুল আজহার আগে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে পেরে সন্তুষ্ট তারা। 220 টাকা বা 200 টাকা তেল, এখন তো বর্তমানে 200 টাকা নিচে পড়তেছে তেল, তো অনেক সঞ্চয় আমাদের জন্য। 1 কেজি তেল 220 টাকা লাগে পাম অয়েল ডে। গরিব মানুষ আমরা টাকা পয়সা পাই না, গরিব মানুষ উপার্জন করতে পাই না, এই জন্য আমাদের সাশ্রয়ী। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঠেকানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নেওয়া হবে আরও কিছু উদ্যোগ। একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। সুবিধাভোগী ও ডিলারদের তালিকা হালনাগাদের মাধ্যমে ন্যায্যতা নিশ্চিতের কথা বলেন তিনি। নতুনভাবে সমস্ত ডিলারশিপ আবার নিয়োগ দেওয়া হবে। যারা পুরানা ছিলেন তারাও কোয়ালিফাই করলে থাকবেন, নতুন যারা আসতে চান তারাও কোয়ালিফাই করলে থাকবেন। এটার উদ্দেশ্য হচ্ছে প্রক্রিয়াটিও যেন ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, অংশগ্রহণমূলক হয়, সেই উদ্দেশ্যেই এটি করা। গেল বছরের তুলনায় টিসিবির ট্রাকসেল কার্যক্রমে 40% পণ্য বেশি দেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। ফারজানা রূপাকে 6 মামলায় ও শাকিল আহমেদকে 5 মামলায় জামিন দেয়া হয়েছে। তবে আরও একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা। এদিকে একই বেঞ্চ 4 মামলায় বাংলাদেশের সনাতনী জাগরণের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ পিছিয়ে 14 মে শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। গর্ভের শিশু ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এই মর্মে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের দেয়া রায়ের অনুলিপি সোমবার প্রকাশ করা হয়। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায়টি প্রকাশ হয়। রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা শুধু অনৈতিক চর্চাই নয়, তা কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট
করে। এটি সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1459 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 3, চট্টগ্রাম বিভাগে 2 ও ময়মনসিংহ 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 415 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে বরিশাল সদর হাসপাতাল ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর অন্তর হাম রুবেলার টিকা কার্যক্রম জোরদার করার কথা থাকলেও 2020 সালের পর সেই ধারাবাহিকতা ঠিকভাবে বজায় রাখা হয়নি। ফলে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে সরকার জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করেছে। হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না, আমাদের হাতে এখন বাফার স্টক আছে। বরিশাল ডিভিশন তো আপনারা জানেন, বরিশালকে 12 তারিখ থেকে আমি টিকার আওতায় এনেছি গত মাসের, এবং আমরা পুরো 100% বরিশাল কাভার হয়ে গেছে। এটা 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে বাচ্চাদের। 4 সপ্তাহ গেলে আমরা আশা করি হামের রোগী আর আসবে না ইনশাল্লাহ। রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। গ্রামে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তাই এবছর ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টিকা না দেয়া ও অপুষ্টির কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন চিকিৎসক আসিফ হায়দার। তিনি আরও বলেন, টিকা দেওয়ার পর দিতে হবে বুস্টার ডোজ। মফির রহমানের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, এবছর হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এর মধ্যে বাংলাদেশের অবস্থা অনেকটাই নাজুক। 24 ঘন্টায় শুধু রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন। এ নিয়ে হাসপাতালটিতে এ রোগে ভর্তি হয়েছেন 4329 জন। এর মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 125 জন। 24 ঘন্টায় একজন সহ এ হাসপাতালে মারা গেছে মোট 22 শিশু। অভিভাবকরা বলছেন, সর্দি, জ্বর, হাম ও এর উপসর্গ দেখা দেয়ায় তারা হাসপাতালে এসেছেন। আসছিলাম মহাখালী কলেরা হসপিটালে, ওইখান থেকে এখানে পাঠাইছে, হাম ধরা দিছে, তো হামের জন্য আবার এখানে পাঠাইছে। হাম ওঠার পর আসছিলাম আপনার শিশুতে, আবার পরে বেড কেবিন কিছু খালি নেই, সেবার পাঠাইছে মহাখালী। হামের প্রবলেম থেকে ওখানে যে ডক্টর দেখাইছিলাম উনি এখানে আর কি ট্রান্সফার করে দিয়েছিল যে ডিএনসিসিতে নিয়ে যাও, ওখান থেকে ভর্তি নিবে আর কি। চিকিৎসকরা বলছেন, উন্নত বিশ্বের তুলনায় পুষ্টিকর খাদ্য কম খাওয়া ও টিকা না দেয়ায় হামে মৃত্যুর হার বেশি। বুস্টার ডোজ না দেয়ায়ও এর প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানান তিনি। যেটা বলেছেন, আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশেও কিন্তু এখন নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেটা আরেকটু উন্নত, বেটার চিকিৎসা, মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশে মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার প্রভাব, বিনিময় বলতে পুষ্টি অপুষ্টি একটা সমস্যা, এইগুলো কারণে আসলে বেশি বলে আপনাদের দেশের দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি। রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। সেখানে চিকিৎসার অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তাই এবছর ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক। ঢাকার সিটি কর্পোরেশনটা কমে আসছে কিছুটা, ঢাকার আশেপাশে এরিয়া এবং ঢাকার বাইরের এরিয়াগুলো বাড়ছে। এখন যেহেতু ঢাকার বাইরের এরিয়াগুলো যখন বাড়বে, তখন কিন্তু ডেথ রেটটা ঢাকার বাইরের এরিয়াগুলো বেশি বাড়া শুরু করবে। আমরা তো সাজেস্ট করবো বাচ্চাদের নিয়ে যত সম্ভব না যেতে। তিনি আরও বলেন, ভাত ও সুজির পাশাপাশি শিশুকে শাকসবজি, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো এবং 6 মাস পূর্ণ হয়ে গেলেই তাদেরকে পুষ্টিকর খাবার সংখ্যক হিসেবে দেওয়া। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীতে গেল এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ৩ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দুপুরে রাজধানীর উত্তরা বিমানবন্দর ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনকালে তিনি একথা বলেন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগে লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে সাংবাদিকদের তিনি বলেন, ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে। যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। ক্রসিং বা রাস্তায় উল্টো পথে যান চালালে এই অটোমেটিক মামলা হবে। আমরা খুব শীঘ্রই এই প্রক্রিয়াকে আরও জনবান্ধব করব। SMS এর মাধ্যমে অভিযোগকারীকে লিঙ্ক পাঠানো হবে, যেখানে তিনি প্রসিকিউশনের চিঠি এবং নিজের আইন ভঙ্গের কয়েক সেকেন্ডের ভিডিও সরাসরি দেখতে পারবেন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। রাস্তা যত্র মানুষ পারাপার বা পথচারী পারাপারে নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুটওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার বিধান আছে। এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০-র বেশি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা হবে। গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১,০০০ মামলা হবে। ঈদের আগে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। ঈদের আগে আমরা অবশ্যই লক্কর ঝক্কর বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে, এবং আমরা বলছি যে 20 বছরের উপরে বাস বা 25 বছরের উপরে ট্রাক, এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচলে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। এমদাদুল হক খান, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে কুতুবপুর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরে আলম দুলাল জানান, রান্নার সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। দগ্ধ অবস্থা বের হয়েছে, হওয়ার পরে যা দেখি ওনার অবস্থা একটু সিরিয়াস। ঘরের জানলা দরজা সব ভেঙে গেছে। একটা শব্দ হয়েছে, ঘরে আগুন ধোঁয়ায় ভরিয়া গেছে, আর কিছু এমন দেখে না। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থা ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। শিডিউল রেট সংশোধন, প্যাকেজ টেন্ডার বন্ধ, বকেয়া বিল পরিশোধ, তালিকাভুক্তি ও নবায়ন ফি বাতিল সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর পূর্ত ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে 10 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি বেলাল হোসেন দুলাল ও প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুস সুমন ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সোহরাব সহ অন্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা জোরদারের পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকাকে নিশ্চিত করতে ৪৫ দিনের মধ্যে সেই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই সচিবালয় নবান্নে অন্তত 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি সরকার। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকাকে নিশ্ছিদ্র করতে বিএসএফ এর যে জমি প্রয়োজন তা আগামী ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অবকাঠামোগত উন্নয়ন কাজ এবার দ্রুত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা। প্রচারণার সময় বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকার ভোটের রাজনীতির স্বার্থে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত করে রাখে। এদিকে সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা ভিন্ন মত দিলেও সরকার বলছে এটি সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার অংশ। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো এক। সন্ত্রাস দমনে ব্যক্তি পরিচয় নয়, অপরাধ আমলে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতি ও দুঃশাসনে ছাড় না দেয়ার ঘোষণা। দুর্নীতির জেরে মেগা প্রকল্পে উন্নয়ন সহযোগীদের অনীহা, জানালেন সড়ক মন্ত্রী। ক্ষমতার স্বাদ বঞ্চিতরা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ধর্মমন্ত্রী। 24 ঘন্টায় হামে আরো 6 শিশুর মৃত্যু, ছড়িয়ে পড়ছে ঢাকার বাইরে। ঈদে শিশুদের নিয়ে গ্রামে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঈদের আগে লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান, জানালেন ডিএমপি কমিশনার। এআই নজরদারিতে 1 সপ্তাহে 3 শতাধিক ট্রাফিক আইনে মামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে